আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ালো সরকার। 2 অর্থ বছরে হবে কার্যকর, সন্তুষ্ট শিক্ষকরা। 5% থেকে 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি, সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আগামী নির্বাচনে এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কায় সিইসি, নিয়ন্ত্রণে গঠন হবে সেল, মনিটরিং এ আসবে দুর্গম এলাকাও। নভেম্বরে গণভোট চাওয়া অযৌক্তিক বললেন বিএনপি নেতা রিজভী, নির্বাচন বানচালের চেষ্টাকারীদের রুখে দেবে জনগণ, মন্তব্য আমানের। টিউশন ছাত্রী বর্ষার পরিকল্পনায় খুন হন ছাত্রদল নেতা জুবায়েদ, ত্রিভুজ প্রেমের বলি বলছে পুলিশ, প্রেমিক মাহির সহ গ্রেফতার 3। কুরিয়ার সেকশন থেকে শাহজালালে আগুনের সূত্রপাত, ধারণা বেবি চকের, পুড়েছে 45 ওষুধ কোম্পানির কাঁচা মাল। ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি, ট্রাম্প সহ বিশ্ব নেতাদের অভিনন্দন, মন্থর অর্থনীতিকে এগিয়ে নেয় চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া যুথি। এমপিওভুক্ত শিক্ষকদের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হবে 2 অর্থ বছরে। এমন সিদ্ধান্তের পর শিক্ষা উপদেষ্টার আহ্বানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তৌফিক মাহমুদ মুন্না ও ফজলে আদিত্যের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামিম মাহবুব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। ন্যায্য দাবি পূরণে সরকারের সক্ষমতা বিবেচনা করে শিক্ষকদের 2 দফায় 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। বৈঠক শেষে দাবি মেনে নেয় আন্দোলনরত শিক্ষকদের অবিলম্বে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, শিক্ষার মান উন্নয়ন ঘটুক। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে কর্মস্থলে ফিরবেন শিক্ষকরা। আমাদের তো দাবি ছিল 3টে, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি, সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। তবে দীর্ঘ আন্দোলনের পালনের কথা রয়েছে শিক্ষকদের আশ্বাসে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষকরা। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে মাথা পেতে নিব, কারণ যেহেতু ওনারা আমাদের লিডারের সিদ্ধান্তই আমাদের কাছে মনে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমরা 20% দাবি করেছি, ওনারা যে 15% কথা বলেছে সেটাও আমরা সন্তুষ্ট না, মোটেই আমরা সহমত করছি না। এবং স্যার বলছে যে 20% যদি না হয় তাহলে আমরা প্রজ্ঞাপন থেকে আমরা বিরত হব না। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সরকারের 15% বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে শিক্ষকরা এখন আসলে কি বলছেন? আসলে শিক্ষকদের মধ্যে যেই এতদিনের অর্থাৎ 10 দিনের যে তাদের যে অবস্থান কর্মসূচি, পাশাপাশি তাদের অন্বেষণ এবং বিক্ষোভ, অর্থাৎ সবকিছু মিলিয়ে তাদের একটি সুখবরের সুদিন আজ। এবং তারা যেটি বেলা একটা প্রজ্ঞাপন এসেছে, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে শিক্ষকদের যেই যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মূল্যায়ন করে তাদের বেতন পে স্কেলের মাধ্যমে 15% বাড়ি ভাড়া কিন্তু বাড়ানো হয়েছে। এবং যেটি হচ্ছে কার্যকর হবে আগামী 15% পুরোপুরি কার্যকর হবে আগামী অর্থ বছরের জুলাইয়ের 1 তারিখ
থেকে। তবে নভেম্বরের 1 তারিখ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি 7.5% অর্থাৎ 7.5% তাদের বেতন স্কেলের সাথে যুক্ত হবে এবং সর্বনিম্ন যার অর্থ দিয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন 2000 টাকা এবং বেতন পে স্কেলের মাধ্যমে কিন্তু সেটি 7.5%। আমার বাম পাশে কিন্তু হাজার হাজার শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন এবং তারা একটি তাদের মধ্যে যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তারা সকলেই জানিয়েছেন যে তারা কিন্তু এই ব্যাপারে সন্তুষ্ট এবং তাদের যে সন্তুষ্টি সেটা আমরা একটু যুক্ত হওয়ার জন্য আমরা এখানে কয়েকজন শিক্ষকরা আছেন। আপনাদের যে দাবিটি জানিয়েছেন এবং আপনাদের প্রতিনিধিরা এসেছেন সবকিছু মিলিয়ে বলবেন যে এতদিনের যে আপনাদের আন্দোলন সবকিছু কি আপনাদের অনুকূলে এসেছে কিনা এই প্রজ্ঞাপনের মাধ্যমে? মানে সবকিছু অনুকূলে আসছে এটা না, তবে বাড়ি ভাড়া যে আমাদের কাঙ্ক্ষিত 20% ছিল এটা 15% আসছেন, এতেই আর কি আমরা অনেকটাই সন্তুষ্ট হয়েছি। আর আমাদের যে প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন সামনে বাজেটে আপনার শিক্ষক কর্মচারীদের যে 75% উৎসব ভাতা এটা দিয়ে দেবেন এবং সব মিলিয়ে আমাদের যে আন্দোলনটা 10 দিনের যে আন্দোলন আমরা আন্দোলনটা নিয়ে যে বাড়ি ভাড়ার 15% দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আপনার সাথে একটু যুক্ত হতে চাই, আপনাদের যে আন্দোলন সেটি কি আপনারা যেহেতু মানা হয়েছে আপনারা বড় শতাংশ ছিল যে বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার ব্যাপারটা কিন্তু নিশ্চিত করেছে সরকারের, সে থেকে আপনারা সন্তুষ্ট প্রকাশ করছেন কি? আসলে বাড়ি ভাড়ার যতটুকু দিয়েছে ততটুকু আমরা মোটামুটি আপাতত সন্তুষ্ট। আমরা পর্যায়ক্রমে তার আস্তে আস্তে সরকার আমাদেরকে বলেছে পরবর্তীতে আস্তে আস্তে বাড়াবে। তো আমরা আজকে বেশ কয়েকদিন আপনারা জানেন, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা আমাদের সাথেই ছিলেন, আপনারা দেখছেন যে আমরা এই অক্লান্ত পরিশ্রম করি যতদিন। তো আমাদের বিজয় অর্জিত হয়েছে, কিন্তু আমরা যখন পুরোপুরি আমরা এই জিনিসটা আমরা পাবো তখন আমাদের একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ বিজয় আমরা অর্জন করতে পারবো। দর্শক যেমনটি শুনছিলেন যে তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা কিন্তু জানিয়েছেন যে 15% যখন থেকে কার্যকর হবে তখন থেকে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত তারা যেটি জানিয়েছেন যে তাদের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট এবং কর্মচারীদের ব্যাপারে যেটি সিদ্ধান্ত হয়েছে সেটি আগামী অর্থ বছর থেকে কিন্তু তাদের যে 75% উৎসব ভাতা সেটিও কিন্তু কার্যকর হবে। এই ছিল আমার কাছে তাদের উৎসব মুখর পরিবেশের অর্থাৎ শিক্ষকদের যে উৎসব মুখর পরিবেশ সেই উৎসব মুখর পরিবেশের সর্বশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। নির্বাচনের সময় এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, যা রোধে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করার কথা জানান তিনি। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে নির্বাচনী এআই এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষ কর্মশালার উদ্বোধনীতে এসব কথা জানান তিনি। এই সমস্যা সমাধানে নির্বাচন কর্মকর্তার যৌথ প্রচেষ্টার আহ্বান জানান সিইসি। বলেন পার্বত্য ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা রোধে কার্যকরী সেল গঠনের কথা জানান তিনি। দিনব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত 80 জন। AI we are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব, কিন্তু আজকে আপনাদের ইনপুটস নিয়ে আমরা আগাতে চাই। নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার বা অযৌক্তিক, এমন মন্তব্য করে জাতীয় সংসদ আর গণভোট একদিনে করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বলেন, পিআর দাবি করে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে একটি দল। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মুন্নির স্মরণ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি দাবি করে একটি দল নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার
নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে, সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নভেম্বরে গণভোট চাওয়া মামাবাড়ির আবদার, জাতীয় সংসদ আর গণভোট একই দিনে করতে হবে। এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই। আপনার যদি একই টাকায়, আমি যা সহজে বোঝার জন্য, একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায়, তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে এই যে আটোসাটো যে বিষয়টি, যে সময় নেই, একেবারে কম সময়, কিন্তু তারপরেও এটা করতে হবে। তো এটা তো এক ধরনের, আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই, তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের গণজোয়ার হয়েছে, জাতীয় নির্বাচনেও এর প্রভাব থাকবে। সম্প্রতি জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান রুহুল কবির রিজভী। জনমত এবং তৃণমূলের মানুষের যে আকাঙ্ক্ষা, তৃণমূলের মানুষের যে সমর্থন, এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন, একটা যদি আপনারা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। 80 সালে শিবির জিতেছিল চট্টগ্রামে, তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে? তো গেটার চট্টগ্রাম তো বিএনপি জেতে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমাত্র সরকারি সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কফিন মিছিল বের করে পদবঞ্চিত নেতাদের একটি পক্ষ। মিছিলের পরে অনশনেও বসেন তারা। দীর্ঘ 18 মাস ধরে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আশ্বস্ত করে দিচ্ছে না। আমরা দেয়ালে পিঠ থেকে গিয়ে আজকে আমরা এই আমরণ অনশন দিতে বাধ্য হয়েছি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা হয় 1 মাস আগে। ছাত্রী বর্ষা ও তার পুরনো প্রেমিক মাহিরের প্রেমের বলি হন জুবায়েদ। বাসার সিঁড়িতে গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যার মূল পরিকল্পনায় ছিল বর্ষা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। গত রোববার রাজধানীর আরমানি টোলার নুরবক্স রোডের রৌশান ভিলায় হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। এ হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জুবায়েদের ছাত্রী বর্ষা। এতে সরাসরি অংশ নেয় বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। এ 3 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এম.এন. নজরুল ইসলাম। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান 3 জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বছর খানেক ধরে বর্ষাকে পড়াচ্ছিলেন জুবায়েদ। তার প্রতি ভালো লাগার জন্ম নেয় বর্ষার, কিন্তু এক পর্যায়ে দুটানায় পড়ে পুরনো প্রেমিকের সহায়তায় জুবায়েদকে হত্যার ছক কষে বর্ষা। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে ডিএমপির কর্মকর্তা জানান, বর্ষার বাসার নিচে গলায় ছুরিকাঘাত করা হয় জুবায়েদকে। সেখানে সিঁড়িতে তার মৃত্যু হয়। এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী, এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। হত্যার ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles खाना है तो noodles ही खाना है।
আপনারা দেখছেন সংবাদ দুপুর। শাহজালাল বিমানবন্দরের আগুন ইম্পোর্ট কার্গোর কুরিয়ার সেকশন থেকে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা বেবিচকের। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। বলেন, রানওয়ের অ্যাপ্রনে যে পণ্য স্তূপ করে রাখা হয়েছিল তার দায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা কাস্টমস হাউস এবং C&F এজেন্টদের। আগুন নিয়ন্ত্রণে দ্রুততার সঙ্গে এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। শাহজালাল বিমানবন্দরের আগুনের ঘটনায় 3 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার সকালে বেবিচক সদর দপ্তরে চেয়ারম্যান জানান, শাহজালাল বিমানবন্দরে সপ্তাহে একদিন অগ্নি নির্বাপনের মহড়া হয়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট প্রথম 30 সেকেন্ডে ও বিমান বাহিনীর মোট 5টি ইউনিট 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। আমদানি পণ্য নিয়ম অনুযায়ী 21 দিনের মধ্যে খালাসের কথা থাকলেও তা অপসারণ না করে স্তূপ করে রাখা হয়েছিল বলে জানান বেবিচক চেয়ারম্যান। বলেন, এর দায় বিমান কাস্টমস ও C&F এজেন্টদের। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস এন্ড যদি কুরিয়ার থেকে তারা। আগুনের ঘটনায় বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটা খারাপ অভিজ্ঞতা, সেটা নো ডাউট। বাট আইকাও, আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। যা শুধু একটা ঘটনা দেখেন। বর্তমানে 8 নম্বর গেটের পরিবর্তে 9 নম্বর গেট দিয়ে কার্গো সেবা চালু রাখা হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় 45টি ওষুধ কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সংগঠনের মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিমানবন্দরে আগুনের ওষুধ শিল্পের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে যায়। এতে 3000 থেকে 5000 কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে। এ সময় পুড়ে যাওয়া পণ্যের উপর দেয়া শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত দেওয়ার দাবি জানান তারা। সে সঙ্গে এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ ও সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে 14টি দাবি জানানো হয়। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। যে সকল ম্যাটেরিয়ালের কোল্ড চেইন মেনটেন করতে হয় সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায় তার ব্যবস্থা করা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। বৈঠকে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দলের স্বাক্ষর, নির্বাচনের তফসিল ঘোষণা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা রয়েছে। এছাড়া সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়েও আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি হবে আগামীকাল। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে প্রথম দিনের শুনানিতে অংশ নেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া। এর আগে গত 27 অগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত। 2011 সালে 15 সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। 5 অগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 5 বিশিষ্ট ব্যক্তি। বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়ের মাধ্যমে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেখানে ওনারা ওই রীতিনীতিগুলো প্রয়োগ করতে ভুল করেছেন এবং এই প্রয়োগ করতে ভুল করা এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার জন্য ওনারা ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং ভুল সিদ্ধান্তের ভিত্তিতে ওনারা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছেন।